আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি রেহনুমা মুস্তফা। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ 5 জন নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন আজ বিকেল 3টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের শপথ পড়াবেন। সিএসির সঙ্গে শপথ নিতে যাওয়া বাকি 4 নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত রুলের পাশাপাশি এই আদেশ দেন। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে সংঘর্ষের ঘটনায় উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। ভূমি সচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসি সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 2014 সালে বিএনপি জামাতের আগুন ও বোমা হামলার শিকার অনিক ও হৃদয় সহ ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে চেকগুলো তুলে দেন তিনি। এ সময় তাদের লেখাপড়া ও চিকিৎসার খোঁজ খবর ও এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। ফের ঘুরে দাঁড়াচ্ছে 2011 সালে ধসের শিকার হওয়া পুঁজিবাজার। এজন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেয়া নানা সংস্কার উদ্যোগ ব্যাংক আমানতের কম সুদ ও বাজারে পুরনো বিনিয়োগকারীদের ফিরে আসাকে কারণ হিসেবে দেখছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। তবে গুজবে কান না দিয়ে জেনে শুনে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তারা। সেলিম মালিকের রিপোর্ট, ছবি তুলেছেন আহমেদ ইমন। নতুন বছরের প্রথম 15 কর্মদিবসের পর থেকে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের পুঁজিবাজার। এতে গেল এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে প্রায় 1000 পয়েন্ট, যা গত 6 বছরের যে কোনো সময় চেয়ে বেশি। বিষয়টিকে বাজার ও বিনিয়োগকারী উভয়ের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। সুদের হারটা কমছে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর স্টক মার্কেট। যারা এতদিন মার্জিনে ছিল, মানে যাওয়া আসা করতো কিন্তু কোন রকম নতুন মানি ইনফিউজ করতো না, তারাও কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অনেক রিফর্মস করেছে, বাংলাদেশ সরকার ফাইন্যান্স মিনিস্ট্রি অনেক রিফর্মস করেছে, সেটার একটা প্রভাব পড়েছে। তার সাথে যে পজিটিভ জিনিসগুলো হয়েছে, যে দেশের অর্থনীতি যে পর্যায়ে আছে সেই তুলনায় কিন্তু পুঁজিবাজার অনেক নিচে পড়েছিল। তবে কয়েকদিন যেতে না যেতেই ফের সূচকের নিম্নভাব সংখ্যায় ফেলে বিনিয়োগকারীদের। এর কারণ হিসেবে 29 জানুয়ারি মুদ্রানীতি ঘোষণার সময় পুঁজিবাজারে নজরদারি করা হবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন মন্তব্যকে দায়ী করেন বিশেষজ্ঞরা। গ্রাহকদের নেওয়া বিভিন্ন ঋণ যাতে সঠিক খাতে যথাযথ ব্যবহার না হয়ে অস্বাভাবিক লাভের আশায় মূলধন বাজারে বিনিয়োগের অপব্যবহার না করা হয়, সে বিষয়ে নজরদারি জোরদার করতে হবে। উনি যেটা বলেছেন কথা সঠিক, কিন্তু পুঁজিবাজারটা যখন স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে তখন এই কথাটা বলাটা আমার মনে হয় প্রয়োজন ছিল না। তারা বলছেন বিনিয়োগকারীদের অনাস্থার জায়গায় পরিণত হওয়া পুঁজিবাজারে ফের নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন যে কোনো মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীলদের আরো সচেতন হতে হবে। গভর্নর সাহেবের গন্ডি হচ্ছে সমস্ত ব্যাংকগুলোকে রেগুলেট করা, নট দি শেয়ার মার্কেট রেগুলেট করার জন্য না। উনি যদি বলতেই হইতো তো সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে বলা উচিত ছিল। পাশাপাশি হুজুগে না মেতে বিনিয়োগ করার আগে বাজারের গতি ধারা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে নেওয়ার পরামর্শ দিলেন তারা। রাতারাতি ধনী হওয়ার চিন্তা ভাবনা না করে, অর্থাৎ গ্যাম্বলিং এ না যেয়ে স্বাভাবিক বিনিয়োগে থাকাটাই আমি মনে করি ভালো।
নতুন যারা আসে তারা কিছু শিখে আসবে। ট্রান্সপারেন্ট মার্কেট এবং যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি অ্যালার্ট থাকে, তাহলে বিনিয়োগকারীরা দ্বিতীয়বার বা কিছু টাকা আর নাই সেটা যেন তারা না করে। পুঁজিবাজারকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে আরো নতুন নতুন সহায়ক কর্মসূচি নিয়ে সরকারকে এগিয়ে আসার পরামর্শ দিলেন বাজার সংশ্লিষ্টরা। যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি অ্যালার্ট থাকে। সেলিম মালিক, RTV, ঢাকা। পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে 14 দল। একই সঙ্গে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এমন গুজবের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করে দলটি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে দলের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব দাবির কথা জানান দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বললেন, ষড়যন্ত্রকারীদের সংসদীয় কমিটির মাধ্যমে জাতীয় সংসদে জবাবদিহির জন্য ডাকা যেতে পারে। বিষয়টি বিবেচনার জন্য সরকার প্রতি অনুরোধ জানিয়েছেন দলের নেতারা। এছাড়াও বৈঠকে নতুন নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে এই কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। এই জাতিকে ছোট করার জন্য তারা যে পদক্ষেপ নিয়েছিল, টাকা দিয়ে টাকা প্রত্যাহার করে নিয়েছিল, এই জন্য তীব্র নিন্দা করেন 14 দল। এই যে কয়েকটি বছর পদ্মা সেতুর কাজ বন্ধ হয়েছিল, বিলম্বিত হলো, এই জন্য আমরা বিশ্বব্যাংকের কাছে স্বাভাবিকভাবেই, যেহেতু বিশ্বব্যাংকের অংশীদার, স্বাভাবিকভাবেই আমরা ক্ষতিপূরণ দাবি করি। প্রায় $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। আমরা বিশ্বব্যাংকে অনুরোধ করবো, তোদের পক্ষে অনুরোধ করবো, সেই $1 বিলিয়ন আমাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে যা যা করা দরকার বিএনপি তাই করবে, এমন মন্তব্য করলেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রিজভী আরো বলেন, বিএনপি আর 5 জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়। আগামী নির্বাচন হবে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত, যেখানে ভোটাররা যাবে, ভোটাররা আতঙ্কে বাড়িতে থাকবে, সেই নির্বাচন হবে না। সুতরাং সেই নির্বাচনের প্রস্তুতির জন্য যে সংগ্রাম, যে আন্দোলন, যা কিছু দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই প্রস্তুতি গ্রহণ করবে। বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগর সহ আশপাশের নদীগুলোতে চলছে নিষিদ্ধ উপায়ে মাছ শিকার। এ কাজে ব্যবহার হচ্ছে ছোট বড় গাছের হাজারো খুঁটি। এগুলো সংগ্রহ করা হচ্ছে সাগরের তীরে জন্মানো হরিণঘাটা ও চর লাঠিমারা বনাঞ্চল থেকে। টাকার বিনিময়ে এই অপকর্মে সহযোগিতা করছেন বন বিভাগের অসাধু কর্মীরা। ফলে ভাঙনের কবলে পড়েছে উপকূলীয় এলাকা। বরগুনা উত্তর প্রতিনিধি ফেরদৌস খান ইমনের তথ্যচিত্রে রকিব মানিকের দুপর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। বঙ্গোপসাগরের মোহনায় এভাবে মাইলকে মাইল জেগে ওঠা চরের নাম লালদিয়ার চর। এই চরে জেলেরা নিষিদ্ধ চরগড়া জাল দিয়ে ঘোপ তৈরি করে শিকার করছে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ। এই জাল বাইস করতে প্রয়োজন হয় হাজার হাজার খুঁটির, যা কিনা জেলেরা অবাধে নিয়ে আসছে পাশের বনাঞ্চল উজাড় করে। এই কাজে বন বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করছে, বিনিময়ে পাচ্ছেন টাকা। লালদিয়া, হরিণঘাটা ও চরলাঠিমারা সংরক্ষিত বনের গেওয়া, কেওড়া সহ মূল্যবান অনেক গাছই বিক্রি করে দিয়েছে কর্মীরা। 2 মাস পর্যন্ত ধরে এই জঙ্গলের কাঁচা কাটতেছে, গোপ দেওয়া হইতেছে। স্থানীয় বন বিভাগের সঙ্গে আতাত করে স্থানীয় জেলেরাই এই গাছগুলো কাটছে। কেন কাটছে? যে এই গাছগুলো দিয়ে আবার জাল পাচ্ছে এই সাগরে। মাছ শিকারের এক একটি ঘোপ তৈরি করতে প্রয়োজন হয় প্রায় 7 থেকে 10,000 খুঁটি। বিষখালী ও বলেশ্বরে এমন প্রায় 10 থেকে 15টি ঘোপ রয়েছে। সকল ঘোপের গাছ নেওয়া হচ্ছে পাশের বনাঞ্চল থেকে। সকল দিকের মাছটা আসছে, এই জায়গায় ডিম ছাড়ে বা এই জায়গায় জিরাল, ওই সময় জালটা জাগাই দিলে আর ওই মাছগুলো কোথাও যেতে পারতেছে। হরিণঘাটা বনের বিট কর্মকর্তা দাবি করেন, এক সময় এ বন থেকে গাছ কাটা হলেও তিনি এখানে আসার পর তা বন্ধ করে দিয়েছেন। আমার এরিয়া হইছে ওই যে বড়হরের এপাশে এরিয়া, আমার এরিয়ার ভিতরে আদৌ কোনো গোপজলের খুঁটো নেই, সব খুঁটো আমি উঠে ফেলেছি। এবার আমি আমার কর্তৃপক্ষকে এটা লিখিতভাবে অভিযোগ দিচ্ছি, আমি কোনো গোপজল হবে না, কোনো নেট হবে না, কোনো জাল হবে না, আমার জঙ্গলে কোনো লোক ঢুকতে পারবে না, কোনো খুঁটো কাটতে পারবে না। সংরক্ষিত বনের গাছ কাটা রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই দাবি উপকূলবাসীর। রকিব মানিক, RTV।
হস্তশিল্প এবং কাপড় বুননের পর তা বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন বান্দরবানের পাহাড়িরা। পাহাড়ি নারীরা তুলা থেকে চরকার মাধ্যমে সুতা এবং পুরুষরা বাঁশ গাছ দিয়ে হস্তশিল্প তৈরি করেন। পরিবারের বাড়তি আয় জোগাতে সাংসারিক কাজের ফাঁকে নারীরা কাপড় বুনে থাকেন। এসব হস্তশিল্প ও তাঁত কাপড়ের প্রধান ক্রেতা দেশি বিদেশি পর্যটকরা। বান্দরবান প্রতিনিধি সাফায়েত হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। আর্থিকভাবে স্বাবলম্বী হতে হস্তশিল্প এবং তাঁত শিল্পে ঝুঁকছেন বান্দরবানের পাহাড়িরা। পাহাড়ি নারীরা কোমর তাঁতের কাপড় বুননে তৈরি করছেন গামছা, কম্বল, শাল, টুপি, বিছানার চাদর সহ রকমারি কাপড়। হস্তশিল্পে বাঁশ বেত দিয়ে খেলনা সামগ্রী, ট্রে, ফুলদানি সহ নানা আকর্ষণীয় পণ্য তৈরি করছেন পুরুষরাও। কিন্তু পুঁজির অভাব এবং বিক্রয় কেন্দ্র না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে এই শিল্প। বিভিন্ন ধরনের তাঁত হাতে তৈরি কাজ করে থাকে, আমরা টুরিস্টদের কাছে বিক্রি করি। হস্তশিল্প ও তাঁত শিল্পে নানা পণ্য তৈরি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন পাহাড়িরা। পণ্য বিক্রি থেকে হওয়া আয় দিয়ে সংসার চালাচ্ছেন অনেকেই। এই প্রশিক্ষণের উদ্যোগটা নিলে আমরা অনেক লাভবান হব। এইগুলো বিক্রি করে আমি লেখাপড়া করতেছি বাচ্চাদেরকে, আরেকজন ঢাকাতে, আরেকজন পাড়াতে। এসব ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িতদের উন্নত প্রশিক্ষণ দেয়া হলে আরো ভালো মানের পণ্য তৈরি করা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। ঢাকা, চিটাগং থেকে বা যদি এসে ওরা যদি আমাদেরকে ডিজাইন দেয়, আমাদের যত চাহিদা আমরা দিতে পারবো। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং পণ্য বিক্রির স্থায়ী কেন্দ্র স্থাপন করা হলে হস্ত ও তাঁত শিল্পের আরো প্রসার ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। নোমান শিবলি, RTV। এদিকে রাজবাড়ীতে তুলা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। বাজার দর ভালো থাকায় অন্য ফসলের চেয়ে তুলা চাষে বাড়ছে আগ্রহ। চাষ সম্প্রসারণে কৃষি বিভাগও দিচ্ছে নানা সহায়তা। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। লাভজনক হওয়ায় রাজবাড়ীতে দিন দিন বাড়ছে তুলা চাষ। চলতি মৌসুমে শুধু বালিয়াকান্দি উপজেলায় 148 হেক্টর জমিতে আবাদ হয়েছে হাইব্রিড জাতের তুলা। অনুকূল আবহাওয়ার কারণে তুলার উৎপাদন বেশ ভালো। এরই মধ্যে তুলা সংগ্রহ করতে শুরু করেছেন চাষিরা। তুলা বিক্রি করে এবারও লাভবান হবার আশা তাদের। দাম বেশি, আমরা এই জন্যই তুলো চাষ করতেছি। এবার তুলো চাষের বৃদ্ধি আরো বাইরে যাবে, জমি তুলো সুবিধা আছে, বেচা কেনার সুবিধা। তুলা সিঁড়ি 6 টাকা কেজি দেয় গৃহস্থ আমাদের, প্রতিদিন দেখা 30 কেজি 35 কেজি আমরা উঠাই। তুলা চাষ বাড়াতে সহজ শর্তে ঋণ এবং কম দামে বীজ, সার ও কীটনাশক চান কৃষকরা। অন্য ফসলের চেয়ে এটা অনেক লাভজনক ফসল, আমি আশা করতেছি আগামীতে আরো বেশি করব। তুলা চাষে রোগ বালাই কম আছে, আগে দেখা যেত মাজরব লাগতো, এখন আর এটা লাগে না। চাষিদের উন্নত প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দেবার কথা জানান এক কর্মকর্তা। উপকরণ আদি বিনামূল্যে সরবরাহ এবং চাষিদের সর্বপ্রকার কারিগরি জ্ঞান প্রদান করা হচ্ছে, যার ফলে অত্র এলাকার তুলা চাষের চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। রাসেল আহমেদ, RTV। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে। পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সর্বহারা দলের আঞ্চলিক প্রধান মিস্টার নিহত, আহত 3 পুলিশ সদস্য, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবং এশিয়ার সেরা বাংলাদেশি বডি বিল্ডার হাসিবের লক্ষ্য মিস্টার ইউনিভার্স খেতাব, চান পৃষ্ঠপোষকদের সহায়তা। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি, আপনারা আমাদের হুইপকে পেট করার চেষ্টা করেছে। এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সেসনা মডেলের ওই বিমানে থাকা একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থীও আহত হয়েছেন। পরে সোমবার সকাল 10:30টার দিকে সায়রার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। সায়রার আরেক প্রশিক্ষণার্থী বন্ধু শুভম ABC নিউজকে জানান, শুভম ও সায়রা একসঙ্গে আমেরিকান এভিয়েশন একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। সায়রার বাবা বাংলাদেশের একজন পাইলট। সায়রাও বাবার মতো বৈমানিক হতে চেয়েছিলেন। সায়রার উড়োজাহাজটি গিলেস্পি ফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।
পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সর্বহারা দলের আঞ্চলিক প্রধান নিস্তার হোসেন নিহত হয়েছে। বুধবার বেড়া উপজেলার ঢালারচর এলাকায় স্থানীয় অপর সর্বহারা গ্রুপ, জুলহাজ বাহিনী ও পুলিশের সঙ্গে নিস্তার বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সর্বহারা দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় নিহত হয় নিস্তার। সংঘর্ষে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে অজ্ঞাত চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছেন নারী সহ আরও 3 জন। নরসিংহপুর বাংলাবাজার এলাকায় একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে হাতে নাতে ধরে ফেলে বাসার সদস্যরা। এ সময় গৃহকর্ত্রী আসমা বেগম সহ 3 জনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। পরে হাসপাতালে নেয়ার পথে আসমা বেগমের ভাই বাবলু মারা যান। অন্যদিকে ধামরাইয়ের চর ঢাউটিয়া এলাকায় দোকান ঘরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে এক চোর। তালা ভাঙার সময় হাতে নাতে ধরা পড়লে তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নেতৃত্বাধীন বিভিন্ন হামলায় এ পর্যন্ত 60,000 আইএস জঙ্গি নিহত হয়েছে। দেশটির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জেনারেল রেমন্ড এ তথ্য জানিয়ে বলেছেন, এদের অধিকাংশই গেল কয়েক মাসে নিহত হয়েছে। নিজেদের রাজধানী ঘোষিত সিরিয়ার রাক্কায় অব্যাহত বিমান হামলায় আইএস এখন অনেকটাই দুর্বল বলে দাবি করেন জেনারেল রেমন্ড। এছাড়া মার্কিন বাহিনীর সমর্থনে ইরাকি বাহিনীও মসুল থেকে আইএস হটাতে সফল বলেও জানান এই কর্মকর্তা। মধ্যপ্রাচ্য থেকে আইএস নির্মূলে সামরিক হামলা অব্যাহত রেখেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। একদিনে 104টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস সৃষ্টি করল ভারত। এর আগে কোনো দেশ একসাথে এত স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারেনি। অবশ্য 2014 সালে রাশিয়া 37টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। ভারতের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। পর্যবেক্ষকরা বলছেন, মহাকাশের ক্ষেত্রে ভারত যে একটি শক্তিশালী দেশ হয়ে উঠছে, এটি তারই উদাহরণ। এছাড়া মহাকাশ নিয়ে দেশটির যে উচ্চাভিলাষী পরিকল্পনা, এটি তার ইঙ্গিত বহন করে। ভারত যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে, সেগুলো মহাকাশ থেকে ভালো ছবি পাঠাতে পারবে। ধারণা করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের উপর নজরদারি করতেও সক্ষম হবে এই স্যাটেলাইটগুলো। মহাকাশে স্যাটেলাইট ব্যবসায় ভারত বেশ দ্রুত অগ্রগামী। প্রতিযোগী বিভিন্ন দেশের তুলনায় অত্যন্ত কম খরচে স্যাটেলাইট ভাড়া দিচ্ছে দেশটি। ఉపగ్రహాలు విదేశాలకు చెందినవి. అమెరికా, ఇజ్రాయెల్, స్విట్జర్లాండ్, కజకిస్తాన్, నెదర్లాండ్స్. ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নতুন গভর্নর নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান গভর্নর বাসুকি পূর্ণামা। গেল 50 বছরের ইতিহাসে জাকার্তার প্রথম চীনা বংশোদ্ভূত খ্রিস্টান গভর্নর পূর্ণামা, যিনি আহুক নামে বেশি পরিচিত। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বেশ কিছুদিন তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে দেশটিতে। এই নির্বাচনকে সহিষ্ণুতার পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকেরা। 85% মুসলিম অধ্যুষিত দেশটিতে আরও 6টি ধর্মের চর্চা থাকলেও সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন খোদ ইন্দোনেশিয়াবাসী। ক্লেমন খেলার সংবাদ। এশিয়ায় সেরা হওয়ার পর বাংলাদেশি বডি বিল্ডার হাসিব মোহাম্মদ হলির লক্ষ্য মিস ইউনিভার্স খেতাব জেতা, কিন্তু খাচ্ছে তার শরীর গঠন ফেডারেশন ও পৃষ্ঠপোষকদের সহায়তা। অরণ্য গফুরের রিপোর্ট। ক্রীড়াক্ষেত্রে ক্রিকেটের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে অর্জন নেই বললেই চলে। সেখানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসিব মোহাম্মদ হলি। ব্যক্তিগত প্রচেষ্টায় এশিয়া মাসল ওয়ারে জুনিয়র ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন এ বডি বিল্ডার। আমার শরীর আমার দেশের জন্য স্লোগানে উদ্বুদ্ধ হাসিব হলি দেশের জন্য সম্মান বই আনার পরও কোনো ধন্যবাদ পাননি। এমনকি ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে সহযোগিতার আশ্বাসও দেননি সংশ্লিষ্ট কেউ। চায়না থেকে আসার পর কর্মকর্তারা এটা নিয়ে খুব হাসাহাসি করে যে আমরা হেরে আসছি, পারিনি। ইভেন তারা আমাকে বলে যে আমরা 4-5 বছরে নাকি কোনো ইন্টারন্যাশনাল কোনো কন্টেস্টে প্লেসই করবো না। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং এটা প্রুভ করেছি। আর ফেডারেশন দেখেন, এখন তারা আমাকে ব্যান করতে যাচ্ছে, কারণ আমি তাদের ডিনাই করে নিজে নিজে গিয়ে
নিজেকে প্রুভ করেছি। তারা আমার সাথে যোগাযোগ করেনি, আর আমি এটা যোগাযোগ করার কারণ মনে করিনি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন থাইল্যান্ডের ডক্টর সিদ্ধির প্রশিক্ষণার্থী হাসিব এছাড়া শরীর ফিট রাখতে খাবার সহ অন্যান্য খরচ অনেক, যা তার একার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। জুনের 24 তারিখ আমাদের নাব্বা WFF এর মিস্টার ইউনিভার্স আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অনেক বিগ ইভেন্ট, ড্রিম ইভেন্ট। সো আমি চেষ্টা করব ওখানে পার্টিসিপেট করার, কিন্তু এই মুহূর্তে স্পন্সর দরকার, প্রাইভেট হোক গভর্নমেন্ট স্পন্সর হোক। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আনা পসিবল যদি আমি স্পন্সর পাই। সো 2 বছরের মধ্যে, প্রথম বছর যদি মিস হয়, সেকেন্ড ইয়ারে আমি পাবোই। সন্তানের ভবিষ্যৎ চিন্তায় চিন্তিত মা চাইলেন প্রধানমন্ত্রীর সুদৃষ্টি। একমাত্র বডি বিল্ডারে বাংলাদেশে পতাকা নিয়ে সিঙ্গাপুরে ফার্স্ট গোল্ড মেডেল নিয়ে এসেছে, সামনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জন্য খেলতে যাবে। মাননীয় শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করতেছি। মেধার মূল্যায়নই ভবিষ্যতে আরো মেধাবী তৈরিতে সহায়তা করে, যা বয়ে আনে দেশের সম্মান। সংশ্লিষ্টরা দ্রুত এটা উপলব্ধি করতে পারলেই হাসিব হলিরা বিশ্ব দরবারে উঁচু করতে পারবে দেশের মাথা। অরণ্য গফুর, RTV, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগে অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে বার্সেলোনাকে 4-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। অপর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে 1-0 গোলে হারিয়েছে বেনফিকা। পিএসজির বিপক্ষে মাঠে যেন খুঁজেই পাওয়া গেল না মেসি সুয়ারেজদের। 18 মিনিটে ফ্রি কিক থেকে গোল করে পিএসজিকে লিড এনে দেন ডি মারিয়া। 40 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ট্রাক্সলার। 55 মিনিটে পিএসজির ব্যবধান 3-0 করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া। আর 72 মিনিটে এডিনসন কাভানি গোল করলে 4-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এদিকে বরুসিয়ার বিপক্ষে বেনফিকার জয়ে 49 মিনিটে একমাত্র গোলটি করেন মিত্রোগলু। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ 16 প্রথম লেগে আজ নাপোলির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45টায়। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে 29 বছর পর মাঠে নামছে ইতালিয়ান জায়ান্টরা। সেদিক থেকে বাড়তি উন্মাদনা রয়েছে এই ম্যাচ ঘিরে। তবে লা লিগায় ওসাসুনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ডান পায়ের চোট কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে কোচ জিদানের কপালে। এদিকে সাম্প্রতিক সময়টা ভালোই কাটছে নাপোলির। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 18 ম্যাচে অপরাজিত রয়েছে তারা। সে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো শেষ 16 বাধা টপকাতে চায় ইতালিয়ান ক্লাবটি। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। নতুন নিয়োগ পাওয়া 5 নির্বাচন কমিশনারের শপথ আজ। আনুষ্ঠানিকতা শেষে সাংবিধানিক এ দায়িত্বে যোগ দেবেন তারা। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হাইকোর্টের রুল। গাইবান্ধার সাঁওতালদের পুনর্বাসনে পদক্ষেপ জানানোর নির্দেশ। ফের ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। নিয়ন্ত্রক সংস্থার সংস্কার উদ্যোগকে সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জেনে শুনে বিনিয়োগের পরামর্শ। এবং বরগুনায় নিষিদ্ধ উপায়ে মাছ শিকার, ব্যবহার হচ্ছে গাছের খুঁটি, উজাড় হচ্ছে বনাঞ্চল। বন বিভাগের অসাধু কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।